তোমরা অলরেডি মঙ্গল শব্দের সঙ্গে পরিচিত। তোমরা পড়েওছ মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, এমনকি শারদামঙ্গল। এই সমস্ত মঙ্গল কাব্যগুলোর সঙ্গে তোমরা কম বেশি সবাই পরিচিত। আজকে আমরা যে গল্প নিয়ে কথা বলবো সেই গল্পের নাম ভাতুয়া মঙ্গল। বুঝতেই পারছো, ভাত থেকে ভাতুয়া এবং ভাতুয়া শব্দের সঙ্গে মঙ্গল শব্দ যুক্ত হয়েছে। এখানে এই ভাতুয়া মঙ্গল নামকরণের মাধ্যমে বোঝানো হয়েছে ভাতের মাহাত্ম্য সম্পর্কে। পশ্চিমবঙ্গের যে কটা প্রান্তিক জেলা রয়েছে তার মধ্যে অন্যতম বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই সমস্ত গ্রামগুলোর মানুষেরা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেন তাদের উদরপূর্তির জন্য। যে ভাতুয়া মঙ্গল গল্পের ভেতরে প্রবেশ করবার আগে আমাদের এই গল্পের গল্পকার নলিনী বেরা সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া খুবই দরকার। তার আগে তোমাদের জানা দরকার যে এই ভাতুয়া মঙ্গল গল্পটি কিন্তু খরপোশ নামেও ছাপা হয়েছিল। নলিনী বেরার জন্ম 1952 সালের 20 জুলাই পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের অন্তর্গত বাছুরখোয়ার গ্রামে। যদিও এখন ঝাড়গ্রাম একটি স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, ছোটবেলা থেকেই খুব দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে নলিনী বেরা বড় হয়েছেন। দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে পড়াশুনো শিখেছেন। তার স্কুল জীবন কেটেছে ঝাড়গ্রামে। পরে তিনি মেদিনীপুর কলেজে ভর্তি হন এবং তার উপরে নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে ঝাড়গ্রাম রাজ কলেজে পড়াশুনো করেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের একজন অধিকর্তা ছিলেন। তার অত্যন্ত জনপ্রিয় দুটো উপন্যাস শবরচরিত এবং সুবর্ণরেণু সুবর্ণরেখা। 2008 সালে শবরচরিত উপন্যাসটি বঙ্কিম পুরস্কার লাভ করেছে এবং 2019 সালে সুবর্ণরেণু সুবর্ণরেখা উপন্যাসটি আনন্দ পুরস্কার পেয়েছে। ঔপন্যাসিক এবং গল্পকার এই উভয় সত্তাতেই নলিনী বেরাকে আমরা বাংলা সাহিত্যে দেখতে পাই। এই মুহূর্তে যে কজন অগ্রগণ্য কথা সাহিত্যিক রয়েছেন তাদের মধ্যে নলিনী বেরা একদম প্রথম স্তরের প্রথম পর্যায়ের ঔপন্যাসিক ছোট গল্পকার। গ্রামের যদি পরিবেশের দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে গ্রামের মানুষদের মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধন আছে, একটা পারস্পরিক আত্মীয়তা আছে। আর এই আত্মীয়তার সঙ্গে সংযুক্ত থাকেন এই বাড়িতে যারা কাজ করেন, যারা পরিচারিকা বা অন্যান্য কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে কখনো পরিবার বৃত্তের বাইরের অন্য সদস্য হিসেবে দেখা হয় না। তাদের সঙ্গে কখনো মাসি, কখনো পিসি, কখনো দিদি, এরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে দাদা, কাকা, মামা, জেঠু, এরকম ধরনের সম্পর্ক তৈরি হয়। তো এই গল্প ভাতুয়া মঙ্গল গল্পের যে কেন্দ্রীয় চরিত্র আমরা পাচ্ছি সনাতন টুডু, যার ডাক নাম সুনা। সেই সুনা আসলে ঢালো বুড়ির সন্তান। ঢালো বুড়ি নলিনী বেরার ফ্যামিলিতে কাজ করেন। নলিনী বেরা তার পারিবারিক সদস্যরা প্রত্যেকেই ওনাকে দিদি বলেন। সেই দিদির সন্তান। সে সূত্রেই সনাতন টুডুর নাম হয়ে যায়, সনাতন টুডুর পরিচয় ঘটে সুনা ভাগনা হিসেবে। গল্পটা শুরু হচ্ছে তপন কর্মশায়ের গল্পটা শুরু হচ্ছে একটি কবিতা দিয়ে, কবিতার একটি রোমান্টিক বাতাবরণ দিয়ে, কিন্তু শেষ হচ্ছে সুনা ভাগনার নিঃসঙ্গ একাকী জীবনযাপনের মধ্য দিয়ে। কিভাবে এই সুনা ভাগনা নলিনী বেরার পরিবারে প্রবেশ করে একজন বাগাল হিসেবে, যেটাকে কোনো জায়গাতে ভাতুয়া বলা হয়। বাগাল বা ভাতুয়া মূলত যারা পেটের ভাতে কাজ করে, তারা সারা বছর কাজ করবে। যে মনিবের বাড়িতে তারা কাজ করবেন সে মনিবই তাদের থাকা, খাওয়া, ওষুধপত্র এই সমস্তের আয়োজন করবেন। কিন্তু কোনো রকম কোনো অর্থনৈতিক সম্পর্ক এদের সঙ্গে থাকে না। তবে হ্যাঁ, পুজো পালা পার্বণ এলে খুশি হয়ে হাত খরচার জন্য কিছু কিছু টাকা পয়সা দেওয়া হয়। মূলত প্রান্তিক জনজীবনের এই ছবিটা খুব স্পষ্ট। যারা
একদম বিলো প্রভার্টি লেভেলে বাস করেন, যাদের নুনান্তে পান্তা ফুরোয়, এই সমস্ত পরিবারের মানুষেরা তাদের উদরপূর্তির জন্য তাদের নিজেদের সন্তানকে কোনো মনিবের বাড়িতে রেখে দেয়। মনিবের বাড়িতে তারা কাজ করে, কাজ করার পরে তারা দুমুঠো খেতে পায় এবং ওখানে তারা কাজকর্ম কৃষিকাজ শিখে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরে ওই কৃষি বিদ্যা দিয়ে তারা পরবর্তী জীবনও অতিবাহিত করতে পারে। মূলত এই মনিবেরা তারা তাদের কৃষিকাজ ছাড়াও গরু চড়ানো, ছাগল চড়ানো, এরকম ধরনের বহু কাজকর্মে এই ভাতুয়াদেরকে নিযুক্ত করে। নলিনী বেরার পরিবারে সেরকমই এক ভাতুয়া সুনা ভাগনা, যার কথা আমরা বললাম একটু আগেই। তিনি ঢালু বুড়ির সন্তান। এই সুনা ভাগনা যখন নলিনী বেরার পরিবারে থাকছে, তখন দেখা যাচ্ছে সে তার পরিবারকে সম্পূর্ণভাবে নিজের করে ভাবছে, নিজের মতো করে দেখছে। চাষবাস থেকে শুরু করে, শুধু চাষবাস নয়, কৃষিজ ফসল নিয়ে কম্পিটিশনে আসছে। ওখানকার মহল্লাতে যে কৃষি ভিত্তিক কম্পিটিশন, কোন চাষির কোন ফসল ভালো, এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই প্রদর্শনীতে দেখা যাচ্ছে নলিনী বেরার পরিবার থেকে, নলিনী বেরাদের ক্ষেত খামার থেকে বিভিন্ন সবজি প্রথম হচ্ছে কম্পিটিশনে। ওই মহল্লা, ওই তল্লাটের সব থেকে সেরা ফসল ফলাচ্ছে সোনা ভাগনা। শুধু তাই নয়, এই সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের যে অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব রয়েছে, দাসাই পরব, গরু খুঁটানো বা বাতনা পরব, সেই বাতনা পরবেও দেখা যাচ্ছে অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে সোনা টুডু। জন্মেজয় নামে একজন ওই পাড়ারই মানুষ, তিনি বাইরে থেকে একজনকে নিয়ে এসছেন ওই গরুর সঙ্গে লড়াইয়ের জন্য। বাতনা পরবের যে প্রচলিত লোকাচার রয়েছে, দেখা যাচ্ছে সেই জন্মেজয়কেও পরাজিত করছে সোনা ভাগনা। যতদিন তাদের শরীর থাকে ততদিন তারা খেতে পায়, কিন্তু তাদের শরীর বিগড়ে গেলে তারা অচ্ছুত হয়ে পড়ে। আমরা দেখতে পাবো এই গল্পের শেষের দিকে সোনা ভাগনার পায়ে গোজ ঢুকে যায়। গোজ ঢোকার পরে পায়ে ইনফেকশন ঘটে। এই ইনফেকশন ঘটার পরে তার পা ফুলে যায়। সেই সোনা ভাগনাকে বাড়ির কাছ থেকে বাদ দেওয়া হয় এবং মুমূর্ষু অবস্থায় সোনা ভাগনা তার বাড়িতে দিন কাটাতে শুরু করে। এই গেল মোটামুটিভাবে নলিনী বেরার ভাতুয়া মঙ্গল গল্পের মূল বিষয়। আমরা তোমাদেরকে অনুরোধ করব গল্পটা একবার পড়ে নিও। এই গল্পের মধ্যে অজস্র লোকাচার রয়েছে, অনেক লোকজ উপাদান রয়েছে, পাশাপাশি এখানকার ডায়ালেক্ট বা সংলাপও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। আমি যা বললাম অত্যন্ত সংক্ষেপে বিষয়টাকে বললাম। তোমাদের কাজ হবে টেক্সটটা অবশ্যই পড়ে নেওয়ার। আশা করা যায় এই আলোচনার পরে তোমরা টেক্সট পড়লে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের অসুবিধার কথা জানাও। পরবর্তীকালে অবশ্যই আমরা প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনাতে যাব।